শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আমরা এই মুহূর্তে যাচ্ছি ধানমন্ডিতে। সেখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে কিছুক্ষণ আগেই বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের যে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে টিআইবি। সেখানকার সেটি মাত্র শেষ হয়েছে। সেখানকার কি আলোচনা হয়েছে, আসলে টিআইবির পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেখানে কি বলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ সুমন। রিয়াদ, সংবাদ সম্মেলন তো শেষ হয়েছে। সংবাদ সম্মেলনে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কি ধরনের সম্ভাবনার কথা বলা হয়েছে? আমরা জানি অনেকগুলো চ্যালেঞ্জ আছে, নতুন কিছু কি বলেছে কিনা টিআইবি? ধন্যবাদ শাহাদাত। মূলত তারা নবায়ন খাতের যে সংকটগুলো এবং এই খাতে আসলে যে বিগত দিনে যে দুর্নীতিগুলো হয়েছে, যে অনিয়মগুলো হয়েছে এবং প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যে ত্রুটিগুলো ছিল, সেই বিষয়গুলো তারা পুঙ্খানুপুঙ্খানু তুলে ধরার চেষ্টা করেছে এবং তারা বলার চেষ্টা করেছে যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে তার অনেক ক্ষেত্রেই প্রচুর দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে এবং অর্থের অপচয় হয়েছে এবং সেক্ষেত্রে আসলে যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় আসলে চূড়ান্তভাবে পৌঁছানো সম্ভব হয়নি এবং তারা বলছে যে তার বেশ কিছু অনিয়ম দুর্নীতির চিত্র এখানে তুলে এনেছে। তার মধ্যে যদি আপনাকে দু একটি বলি, সেটা যেমন ইউনিট প্রতি বিদ্যুতের দাম নির্ধারণ প্রকল্পের সামগ্রী ব্যয়ের সাথে সম্পৃক্ত হয় হয়েছে। পিডিবির হিসাব অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে গড়ে 8 কোটি টাকা প্রয়োজন হলেও গবেষণার আওতাভুক্ত 6টি প্রকল্পে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে 13.8 কোটি টাকার বেশি ব্যয় প্যাককরণ করা হয়েছে। এরকম অনেক তো তারা এই গবেষণায় যে বিষয়টি সেটি আসলে আপনাকে বলি যে এখানে আসলে টিআইবির পক্ষ থেকে 15টি সুপারিশ করা হয়েছে এবং সেখানে তারা বলার চেষ্টা করেছে যে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। নবায়নযোগ্য জ্বালানি 2025 পরিকল্পনাগুলো আছে, অভিন্ন লক্ষ্যমাত্রা, সেগুলো রোডম্যাপ প্রণয়ন করতে হবে। বিদ্যুৎ আইন 2018 যে সংশোধন, রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ধানমন্ডি থেকে যুক্ত হয়েছিলেন রিয়াদ সুমন। সেখানে টিআইবির সংবাদ সম্মেলনে তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে তার বিস্তারিত জানাচ্ছিলেন। এবারে চলে যাব আমরা অন্যান্য সংবাদে। এবারও লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে বড় ঘাটতি হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, আগামী নির্বাচন এবং রাজনৈতিক অস্থিরতা রাজস্ব আদায়ে আরও প্রভাব ফেলবে। তারা বলছেন, রাজস্ব আদায়ে পুরনো নীতিতে আটকে আছে এনবিআর। এমন বাস্তবতায় রাজস্ব আদায় বাড়াতে অনলাইন ও ডিজিটালাইজেশন কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। চলতি অর্থবছরের বাজেটে 4,99,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে। এর মধ্যে জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে এনবিআর এর লক্ষ্য ছিল 1,73,000 কোটি টাকা। বিপরীতে আদায় 1,48,976 কোটি টাকা, অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে 24,047 কোটি টাকা। তবে এই আদায় আগের বছরের একই সময়ের তুলনায় 15% বেশি। গত 5 মাসে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে 47,881 কোটি টাকা। 8,115 কোটি টাকা ঘাটতি হয়েছে আমদানি খাতে। ভ্যাট বা মূসক আদায় হয়েছে 58,231 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা বজায় থাকলে সামনের দিনে রাজস্ব আদায় আরও কমে যেতে পারে পর্যন্ত। এবং নির্বাচনের আগে বিভিন্ন ধরনের অনেকে আশঙ্কা করছে যে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। সেগুলো হলে কিন্তু এই যে রাজস্ব আহরণের যে চ্যালেঞ্জটা এবং সেই চ্যালেঞ্জের কারণে টার্গেট অনুযায়ী যে রাজস্ব আহরণ, তার সাথে যে গ্যাপ, সেটা বাড়ার সম্ভাবনা রয়ে গেছে।
হিসেব বলছে গত ৫ মাসে গড়ে ৩৪,৬০৪ টাকা আদায় করেছে এনবিআর। সে হিসেবে অর্থ বছরের বাকি ৭ মাসে লক্ষ্য পূরণ করতে হলে প্রতি মাসে গড়ে ৫৮,০০০ কোটি টাকা আদায় করতে হবে, যা বাস্তবে প্রায় অসম্ভব বলছেন অর্থনীতিবিদরা। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই ফিজিক্যালি ফাইল জমা দেওয়ার অনেক ধরনের দুর্বলতা আমরা দেখতে পেয়েছি এবং এর মাধ্যমে এক ধরনের চক্র গড়ে উঠেছিল যারা বিভিন্নভাবে এর সুবিধা নিয়েছে, ফলে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে বহুলাংশে। এবং এখনো প্রচুর সংখ্যক কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া এরকম প্রচুর ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যাদেরকে কর জালে আনাটা প্রয়োজন। ট্যাক্স আহরণের নতুন নতুন ক্ষেত্র আসলে আমরা এক্সপ্লোর করছি না, ওই একই জায়গা থেকেই অনেক বছর ধরে চলছে। যাদেরকে ট্যাক্স ছাড় দেওয়া আছে বছরের পর বছর বা অনেকের জন্য দশকের উপর দশক ধরে চলছে, সেই জায়গাটাকেও আমরা রেশনালাইজ করছি না। রাজস্ব বাড়াতে কর কাঠামোর সামগ্রিক সংস্কার ও নীতিগত পরিবর্তনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ও সক্ষমতার দিকে জোর দেন অর্থনীতিবিদরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজস্ব আদায়ে যে বড় ঘাটতি, এই ঘাটতি কতটা পোষাতে পারবে এনবিআর, সে বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে শুরুতে জানতে চাইবো যে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে, আমরা দেখেছি গত বছরের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতিবারের মতোই এবারও সেই লক্ষ্যমাত্রায় বড় ধরনের ঘাটতি। আমরা যদি গত 5 মাসের যে হিসেবটি আমরা প্রতিবেদনে দেখলাম, সেখানে বড় ধরনের ঘাটতি রয়ে যাচ্ছে। এই যে প্রতি বছরই এই ঘাটতিটা থাকছে, এটার পেছনে কারণ কি এনবিআর-এর সক্ষমতার অভাব, মানে এনবিআর কি আসলে ঠিকমতো আদায় করতে পারছে না, নাকি আমাদের লক্ষ্যমাত্রাটা একটু বেশি উচ্চাভিলাষী লক্ষ্য ধরা হয় প্রতি বছরই? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা তো আপনার ঐতিহাসিকভাবে তথ্যপত্র দিয়ে প্রমাণিত যে লক্ষ্যমাত্রাটা সবসময় একটু বেশি ধরা হয়, এবং যখন রাজনৈতিক সরকার থাকে তখন এই যে যেহেতু আমাদের আপনার খরচ ভিত্তিক একটা বাজেট করা হয়, প্রথমে রাজনৈতিক কনসিডারেশনে অনেক আপনার বড় বড় প্রজেক্ট বা অপ্রয়োজনীয় প্রজেক্ট নেওয়া হয় এবং সেটা সংকুলন করার জন্য একটা অবাস্তব আপনার রাজস্ব টার্গেট ধরা হয়। বাট এবছর যেটা হয়েছিল যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছিল যে বাজেটটাও অনেকটা রেশনালাইজ করেছিল। কাজেই আপনি বিগত বছরের সাথে ঘাটতির সাথে প্রকৃত রাজস্ব অর্জন বা আয় এর যে একটা ডেভিয়েশন বা পার্থক্য হয়, এবছর ডেভিয়েশনটা কিন্তু এটা এক্সপেক্টেড ছিল অনেক কম হবে। এখন আপনি বছর টু বছর যে তুলনা করছেন, এখানেও একটু আপনার মনে করেন মিসলিডিং ইনফরমেশন শর্ট আপ হতে পারে যদি এটা রেশনালাইজ না করা হয়। কারণ এর আগের বছরে যেটা হয়েছে, নাম্বার 1 ঘাটতি যেটা হয়েছিল সেটা ওখানে একটা হেফটি বাজেট আপনার টার্গেট ধরেছিল গত ফেসিস্ট গভর্নমেন্ট, যেটা এই বছর কিন্তু হয়নি, নাম্বার 1। নাম্বার 2, গত বছরে আমরা জানি যে জুলাই আগস্ট থেকে শুরু হয়ে গত বছরে পলিটিক্যাল ডিসরাপশন কিন্তু এ বছরের চেয়ে অনেক বেশি ছিল। তো কাজী ওই বছরে যে পরিমাণ রাজস্ব ঘাটতি হয়েছে তার চেয়ে এবছর সঙ্গত কারণে কম হবে। একটা টার্গেটটা রেশনালাইজ করা হয়েছে, আর একটা এবছর কিন্তু গতবারের মতো এত বেশি পলিটিক্যাল ডিসরাপশন ব্যবসা বাণিজ্যে ছিল না। তো এই দুইটি কারণে সামান্য কিছু উন্নতি হলেও এটা নিয়ে উচ্ছ্বাসিত হওয়ার কোনো কারণ নাই। আর এবছর যে কারণে আপনার রাজস্ব ঘাটতি এত পরিমাণ, এর মেইন কারণ ম্যাক্রো ইকোনমি কিন্তু খুব ভালো পারফর্ম করেনি। এখানে পলিটিক্যাল আনসার্টেনিটির কথা বলেন অথবা আপনার মনে করেন ব্যবসা বাণিজ্য যে স্থবির অবস্থায় মুখ থুবড়ে পড়েছিল, যে কারণেই কিন্তু আপনি দেখবেন যে আয়টা হয়নি। যেমন প্রত্যক্ষ করের কথা বললেন, আপনার ব্যবসা বাণিজ্যে তো প্রথম আয় হতে হবে, তারপরেই সেখান থেকে আয়কর পাওয়া যাবে। এর সাথে আরো একটা যোগ হয়েছে যে এনবিআর এর এই যে সংস্কার প্রক্রিয়া যেটা ছিল, ওখানে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আন্দোলন চলমান ছিল এবং ওই পিরিয়ডে কিন্তু রাজস্ব আয়টা ওরকম হয়নি। তো মূলত আমি বলবো যে এখানে ইফিসিয়েন্সির একটা তো কারণ আছে, আদার দেন দ্যাট মেইন রিজন ছিল আপনার ব্যবসা বাণিজ্যের স্থবিরতা এবং আপনার কিছুটা হলেও আপনার অবাস্তব একটা রেভিনিউ টার্গেট অ্যাসার্টেন করা। এই দুটাই মূলত প্রধানতম কারণ।
হ্যাঁ, আপনার কাছে কি মনে হচ্ছে গত 1.5 বছরে এনবিআর এর যেসব ডিজিটালাইজেশন প্রক্রিয়ার ক্ষেত্রে কতটা এগিয়েছে এবং ব্যবসায়ীদের যে হয়রানির বিষয়টি ছিল সেখানেও কি গুণগত উন্নতি হয়েছে, মানে দেখতে পাচ্ছেন নাকি আগের মতোই চলছে, বা যতটুকু আশা করা হচ্ছিল সেই ধরনের সংস্কার বা মানে কর আদায় প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার জায়গাটা সেখানে কতটা অগ্রগতি হয়েছে? দেখুন, নাম্বার ওয়ান তো হচ্ছে যে কিছু সংস্কার হয়েছে যার রেজাল্ট আপনি যে একদম ইমিডিয়েটলি পাবেন স্বল্প মেয়াদে তা কিন্তু না, কারণ যে কোনো সংস্কারের রেজাল্টটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রতিফলিত হয়। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এনবিআর এর একদম টপ লেভেলে যে জিনিসটা হচ্ছে যে আপনার ওই টোন অফ দ্য টপ, এখান থেকে একটা জিনিস অ্যাসার্টেন করা গেছে যে আপনার করদাতা যাদের আছে তাদেরকে আপনার পজিটিভলি ট্রিট করতে হবে, তাদেরকে একটা কমফোর্ট দিতে হবে। তারপরেও আপনি মনে করেন দীর্ঘদিনের একটা মন মানসিকতা, এটা তো ওভারনাইট চেঞ্জ হবে না, তো এটা চেঞ্জ হতে সময় হবে, সময় লাগবে। এখন ওই যে টপ টোন যেটা, ওটা যেহেতু এনশিওর করা গেছে, ওটা যদি আপনার মনে করেন কন্টিনিউ করা যায় তাহলে কিছুটা হলেও হয়রানি কমবে বলে আমার কাছে মনে হয়। আর ডিজিটাইজেশনের যে আপনার প্রক্রিয়াটা নেওয়া হয়েছে এটা একটা চলমান প্রক্রিয়া। এক্ষেত্রে যে এই অন্তর্বর্তী সরকারের সময় খুব একটা অনেক কিছু আগেইছে তা কিন্তু না, কারণ এক্সপেকটেশনটা কিন্তু অনেক বেশি ছিল, সে তুলনায় তেমন একটা ডিজিটাইজেশন হয়নি। কিন্তু আপনার যেহেতু একটা অনেস্ট ইন্টেনশন আছে, আশা করি এটা হবে। এখন এই যে ডিজিটাইজেশনটা যত বেশি হবে তত কিন্তু যত আপনার মনে করেন হিউম্যান ইন্টারাকশনটা কমবে, তত কমফোর্টও হবে, ইজিয়ারও হবে এবং দুর্নীতি কিছুটা হলেও কমার সম্ভাবনা থাকে। বাট আমাদের এখানে দুঃখের বিষয় যে জিনিসটা থাকে যে অনলাইনে সাবমিশন করে আবার ম্যানুয়ালি সাবমিশন করতে হয়, এবং অনলাইনে আপনার মনে করেন অনেক কিছু সাবমিশন করলেও বিগত দিনের যে ইস্যুগুলা ওগুলার নমনীয়তা নাই দেখে ওখানে দেখা যায় যে পিছনেরটা ক্লিয়ার করে আসতে হয়, যে কারণে কিন্তু আপনার ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। এবং ইনকাম ট্যাক্সে, পার্সোনাল ইনকাম ট্যাক্সে আপনি জানেন 100% রিটার্ন সাবমিশন যেটা ডিজিটাইজেশন করা হয়েছে, পদক্ষেপটা ভালো। বাট এখন এই পদক্ষেপ একই টাইমে এভাবে করতে আপনার অনেকটা জটিলতা তৈরি হচ্ছে, কারণ অনেক ট্যাক্স পেয়ার বিশেষ করে গ্রামগঞ্জে যারা আছে, ইভেন ঢাকা শহরে মেট্রোপলিটন সিটিতেও যারা আছে, এর মধ্যে অনেক ব্যবসায়ীরাই কিন্তু আপনার মনে করেন এগুলা ইউজ টু না, বা আমাদের যে ট্রানজেকশন প্ল্যাটফর্ম এগুলা কিন্তু আপনার ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম সব জায়গায় না, এবং যেহেতু সম্পদের বিবরণীটা এন্টায়ারলি আবার আপনার মনে করেন রিটার্নের ক্ষেত্রে আপডেট করতে হবে, এখানেও কিছু জটিলতা দেখা যাবে। বাট আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে যে একবার যদি শুরু না হয় তাহলে কিন্তু আপনার মনে করেন ওই ছাড় দিতে দিতে অনেক বেশি সময় লেগে যায়, যেটা আমরা ভিএটি আইন বাস্তবায়নের ক্ষেত্রেও দেখেছি, যেটা আপনার মনে করেন বিভিন্ন ক্ষেত্রে হয়। কাজে শুরু হয়েছে যেটা, এখন তো শুরু হয়েই গেছে, এটা কতটা ইজিয়ার করা যায়, কতটা আপনার করদাতা ফ্রেন্ডলি করা যায় এদিকে নজর দেওয়া দরকার, এবং আলটিমেটলি ইন ফিউচার অনেক আপনার মনে করেন স্বচ্ছতা আসবে বা ইজিনেসটা আসবে। জি, জনাব মাহমুদ হোসেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা জি, যাচ্ছে। এবার আমরা দেখলাম যে অনলাইনে আয়কর রিটার্নটাকে বাধ্যতামূলক করা হয়েছিল, কিন্তু আসলে যে ধরনের আশা করা হচ্ছিল সেরকম সাড়া না পাওয়াতে পরপর 3বার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এইটির পেছনে কি কারণ মনে করেন? সাধারণ মানুষের অনাগ্রহের জায়গাটা কোথায়? দেখুন, এই যে 3বার সময় বাড়ানো হয়েছে, এটা যে এইবারই শুধুমাত্র হলো তা কিন্তু না, এটা আপনি যদি পিছনে ইতিহাস দেখেন বাংলাদেশের আমাদের এর আগে বাড়ানো হতো, বাট একবার কিংবা সর্বোচ্চ 2বার বাড়ানো হয়েছে আমরা দেখেছি, কিন্তু এবার পরপর 3বার বাড়ানো হলো, এবং সামনে আরো বাড়ানো হবে কিনা আমরা জানি না। কারণ আছে, আপনি দেখবেন যে একটা তো হচ্ছে যে কিছু পলিটিক্যাল আনসার্টেনিটি আছে, এটা আপনার
ধাতব্য নিতে হবে। সেকেন্ড ইস্যু হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম 100% আপনার আয়কর রিটার্ন প্রদান করতে হচ্ছে অনলাইনে। এখানে আপনার বেশ কিছু জটিলতার সম্মুখীন হচ্ছে মানুষজন। আবার আপনার মনে করেন এখানে আইটি লিটারেচারি আমরা যদি ধরি, যে দেখেন ট্যাক্স পেয়ারদের তো আপনার মনে করেন নিজেরা রিটার্ন সাবমিশন করতে পারছে না, তার সাপোর্ট নিতে হচ্ছে। ওই যে সাপোর্ট নিতে হচ্ছে যে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বা অন্য অন্য মিডল একটা গ্রুপের, তাদেরও সক্ষমতার একটা ব্যাপার আছে। আর প্রথম বছর হওয়ায় আপনার মনে করেন তাদেরও আপনার প্রিপারেশনের একটা ইস্যু ছিল। এবং থার্ড ইস্যু যে জিনিসটা হচ্ছে যে দেখেন যেহেতু ম্যানুয়াল ইনফরমেশন মোস্টলি এটা অনলাইনে সাবমিট করতে হচ্ছে, এজন্য সময়টা আরো হয়ে যাচ্ছে। যেমন বিদেশে কি হয় যে যেহেতু সম্পূর্ণ বা আপনার মনে করেন 90% ফিনান্সিয়াল ট্রানজেকশনটাই কিন্তু ডিজিটাল ফর্মে হয়, এবং তাদের আয়কর কিন্তু ওই অটোমেটিক্যালি তাদের আয়কর বাকেটে এটা আপডেটেড হয়ে যায়। পরবর্তীতে যেটা হয় যে এমনও অনেক দেশ আছে, যেমন আপনি কানাডার কথা চিন্তা করেন বা ইউরোপের অন্য দেশের কথা চিন্তা করেন, ওখানে জাস্ট ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের বেলা ওদের কাছে একটা ইমেল আসে, ওরা জাস্ট চেক করে দেখে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। বাট আমাদের এখানে তো এটা ম্যানুয়ালি এন্ট্রি করতে হচ্ছে, কারণ এটা তো অনলাইনে আপডেটেড হচ্ছে না। তো কাজেই অন্যান্য দেশে আয়কর রিটার্ন অনলাইন প্ল্যাটফর্মে সাবমিট করা যতটা ইজিয়ার, বাংলাদেশে কিন্তু ততটা ইজিয়ার না, কারণ আপনার পেরিফেরি সিস্টেম গুলো এখনো 100% ডিজিটাল না। তো কাজেই এই সুযোগটা দেওয়ার জন্য বা আপনার মনে করেন হচ্ছে পিপলকে ফেসিলেট করার জন্য আপনার সময় তো কিছু বাড়াতেই হবে। এটা মাথায় রাখতে হবে যে আপনার মনে করেন হচ্ছে এন্টায়ার কান্ট্রিটাই তো মনে করেন জনগণের, এবং জনগণ ট্যাক্স প্রদান করে দেশের উন্নয়নে পার্টিসিপেট করে। এটা যদিও মনে করেন আমাদের এখানে কম্পালশন হয়, বাট বেসিক্যালি তো এটা স্বতঃস্ফূর্ত ভাবে জমা দেওয়ার কথা, যদি ওই কালচারটা গড়ে উঠেনি। যেহেতু বাংলাদেশ সিভিলাইজড কান্ট্রি হিসাবে ওভাবে গড়ে উঠেনি, পিপল ট্যাক্স পে করে তার রিটার্নটা ওরকম করে পায় না দেখে, তাই না? বাট ইউজুয়ালি তো আপনার মনে করেন পিপল কন্ট্রিবিউট করে সরকারের পরিচালন ব্যয়ে এবং সরকারি উন্নয়নে। এখন সেক্ষেত্রে পিপলকে তো কিছুটা হলেও আপনার মনে করেন বিগিনিং অফ দা একটা সিস্টেমের শুরুতে তাদেরকে কিছু সুযোগ দিতেই হবে, এবং পিপলের সক্ষমতার কথা চিন্তা করে ফেসিলেট করতে হবে। তো এটা আপনার মনে করেন আমি মনে করি এটা খুব একটা প্রবলেম না এবং আপনার অমূলক না। এই মুহূর্তে আপনি বারবারই বলছিলেন যে রাজনৈতিক অস্থিরতা চলছে, আমরা জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। আপনার কি মনে হয়, বিশ্লেষকরা আমরা দেখলাম যে বলছেন যে রাজস্ব আদায় সামনের দিনে আরও কমতে পারে, কারণ এই যে রাজনৈতিক অনিশ্চয়তা সেটি কিন্তু এখনও কাটছে না, এবং নির্বাচন যত সময় হওয়া নিয়ে এখনও শঙ্কা আছে, এবং নির্বাচনী সহিংসতা বাড়ছে, নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা বাড়ছে, সবকিছু মিলিয়ে ব্যবসা বাণিজ্য কিন্তু যে মানে খুব সহসা যে খুব গতি ফিরবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। সেক্ষেত্রে এই অর্থ বছরের রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সেটার কাছাকাছি কতটা যেতে পারবে? কারণ আর হয়তো 5 মাস 6 মাস সময় আছে, এই বাকি 6 মাসে আসলে কতটা ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন? দেখুন, আপনি যদি এই প্রথম 6 মাসের পারফরমেন্স দেখেন, তাহলে যে আপনার মনে করেন লক্ষ্যমাত্রার একদম খুব একটা কাছাকাছি যেতে পারবে সেটা মনে হয় না। অ্যাটলিস্ট আমরা যদি বলি যে মর্নিং শোটা ডে, তাহলে কিন্তু সেটা যাবে না। এবং আপনি যদি ইলেকশনটা যদি সময় মতো হয়ও, সেটাও যদি আপনি ধরে নেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, দেখেন একটা নতুন গভর্নমেন্ট এসে আপনার স্টেবল হতেও তো আপনার মনে করেন কাপল অফ মান্থ লেগে যাবে, 2-3 মাস লেগে যাবে। তারপরে একটা স্টেবল অবস্থায় পাবে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 3 মাসের মতো পাবে না, হয়তো 1.5 মাস বা 2 মাস পাবে। তো সেই অবস্থায় লক্ষ্যমাত্রা যে খুব একটা অর্জিত হবে সেটা আপনার খুব আশা করে বলা যায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দেখেন যেই একটা আর্জ নিয়ে আপনার এই বিগত সরকারকে ক্ষমতা থেকে তাড়িত করা হলো, তারা পালিয়ে গেল। এখন আপনার যারা একটি রাজনৈতিক ফোর্স ছিল তাদের মধ্যে কিন্তু বোঝাপড়া বা বিশ্বাসের, পারস্পরিক বিশ্বাসের অনেক অভাব, যে কারণেই কিন্তু মানুষের মধ্যে অনিশ্চয়তা কাজ করছে। দেখেন ইলেকশন হবে ফেব্রুয়ারির 12 তারিখে, ডিসেম্বর মাস অলমোস্ট
শেষ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু মানুষের মধ্যে একটা এত বছর পর ভোট দিবে সেই ফেস্টিভ মোড কিন্তু নাই। যদিও আপনার বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রকম বিচ্ছিন্ন হলেও কিছু অস্থিরতা বিরাজমান হচ্ছে, বিশেষ করে আপনার বেশ কিছু ইনস্টিটিউশনের উপর নতুন ফেসিবাদ কিন্তু আক্রমণ করছে, যেমন সব সংবাদপত্রের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন কালচারাল প্রতিষ্ঠানের উপর আক্রমণ হচ্ছে। এই সবকিছু মিলে আপনার মনে করেন মানুষ কিন্তু শঙ্কায় নাই, মানে শঙ্কা একটা মানুষের আছে। এবং পার্শ্ববর্তী দেশ তারা এখনো রীতিমতো আপনার হচ্ছে বিগত গভর্নমেন্টকে আপনার প্যাট্রোনাইজ করে যাচ্ছে, তারা কি এই একটা রোল প্লে করবে সেটা নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণ শঙ্কা আছে। এবং সবচেয়ে বড় শঙ্কা যেটা আমি বলবো যে এই জুলাই অভ্যুত্থানের পরে যে একটা রাজনৈতিক বোঝাপড়া দরকার ছিল, সেখানে মেজর পলিটিক্যাল পার্টি এবং নতুন যে পলিটিক্যাল পাওয়ারের আবির্ভাব হয়েছে তারা কিন্তু তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার যথেষ্ট পরিমাণ অভাব আছে এবং একটা অবিশ্বাসের সম্পর্ক বজায় আছে। এরা আপনার বিভিন্ন সময়ে একজন আর একজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং একজন আর একজনের কুৎসা রটনা করছে। তো যার কারণে মানুষ কিন্তু এখনো বিশ্বাস করতে পারছে না যে একটা পিসফুল পাওয়ার ট্রানজিশন হবে কিনা। ইভেন পিসফুল পাওয়ার ট্রানজিশন হলেও সেই গভর্নমেন্ট কতটা শক্ত হাতে ইকোনমির আপনার মনে করেন সেই স্টিয়ারিংটা ধরে ইতিবাচক দিকে সে ঘুরিয়ে নিয়ে যেতে পারবে, সেটা নিয়েও কিন্তু মানুষের যথেষ্ট পরিমাণ শঙ্কা আছে। এবং বিগত সরকারের আমলে যেহেতু মূলত আপনার মনে করেন 80% বেশি ব্যবসা বাণিজ্য আপনার একটা বিজনেস অলিগার্করা কন্ট্রোল করত। যদি আপনি নিত্য পণ্যের বাজারই বলেন, 4-5টা কোম্পানি ছিল, তারা কিন্তু কন্ট্রোল করত। এবং সেই 4-5টা কোম্পানির কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আপনার হচ্ছে বিগত সরকারের সামহাউ আপনি লেসপেন্সার যদি নাও বলেন, তাও কিন্তু তাদের সুবিধাভোগী ছিল বা সুবিধা প্রদানকারী ছিল। তো কাজী এই সব জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু বড় একটা প্রবলেম হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য কিন্তু এই 40%, 50% বা 60% ক্যাপাসিটিতে অপারেট করছে। এই কদিন আগে একটা আপনার অ্যাড্রেসিং এ বিসিসিআই এর প্রাক্তন চেয়ারম্যান বলছিলেন যে ইউরোপিয়ান বা সংখ্যায় আছে যে পলিটিক্যাল পাওয়ার ট্রানজিশনটা পিসফুল হবে কিনা, এবং তারপরে তারা যদি কোনো অর্ডার প্লেস করে সেটা আনইন্টারাপ্টেড ভাবে তারা ডেলিভারি পাবে কিনা। তো ক্রেতারা যেখানে আপনার মনে করেন বাংলাদেশের কোম্পানিগুলোর উৎপাদনশীলতা নিয়ে কনসার্ন আছে, সেখানে বিজনেসে তো আনসার্টেনিটি আছে। এবং বিজনেসে আনসার্টেনিটি থাকলে, ব্যবসা বাণিজ্যে আনসার্টেনিটি থাকলে তো রাজস্ব আয় কমে যাবে, এটা সঙ্গত কারণেই মনে করা যায়। হ্যাঁ, সবশেষ যেটি জানতে চাইবো যে নতুন সরকারের কাছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বাড়ানোর ব্যাপারে এবং রাজস্ব প্রশাসনকে আরো বেশি গতিশীল করা, ডিজিটালাইজেশন করার জায়গাটাতে আপনার প্রত্যাশা কি থাকবে? মানে আমার প্রত্যাশা থাকবে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে বাস্তবসম্মত একটা বাজেট করা হোক। এখানে শুধু ওই যে রাজনৈতিক হাইপ ক্রিয়েট করার জন্য অলিক একটা বাজেট না করা হোক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে করদাতাদের হয়রানি কমার জন্য আপনার বাজেটের সিস্টেম যেটা এখন মনে করেন ক্যাশ বেসিস করা হচ্ছে, যে পিরিয়ডে আপনার আদায় করবে ওই পিরিয়ডে ইনকাম হিসাবে শো করবে। উন্নত দেশগুলো কিন্তু এখন আর করছে না, এটা যে পিরিয়ডের আয় হিসাবে বিলং করে ওই পিরিয়ডেই কিন্তু আয় হিসাবে দেখায়, যেটাকে আমরা টেকনিক্যাল টার্মে বলি অ্যাকচুয়াল বেসিস। ওখানে যাক, তাহলে দেখা যাবে যে অনেক পরিমাণ হয়রানি কিন্তু কমে যাবে। এবং ডিজিটাইজেশন করা হোক, কারণ সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদেরও ওখানে যেতে হবে এবং ইজিয়ার করতে হবে। এবং ইনকাম ট্যাক্স সিস্টেমে বা আপনার মনে করেন ট্যাক্স সিস্টেমে, ইন্টার ট্যাক্স সিস্টেমে যদি করাপশন কমানো যায় এবং ডিজিটাইজেশন করা যায়, এখন যে পরিমাণ রাজস্ব আয় হয় তার ডাবল রাজস্ব আয় করা, ইভেন মনে করেন ব্যবসা বাণিজ্য না বাড়লেও সেম লেভেল অফ অ্যাক্টিভিটিতে ভেরি ইজি। এবং ট্যাক্স সিস্টেমটা অনেক রেশনিং করতে হবে। বিশেষ করে আপনার মনে করেন এখন যদি কেউ আপনার সে কর্পোরেট ট্যাক্স পে করে একবার আপনার 22%, 23%, আবার ইন্ডিভিজুয়াল লেভেলে পে করে আবার 25%, এতে প্রায় 45% এবার একটা আয়ের উপর ট্যাক্স পে করতে হয়। তো একটা অনুন্নত দেশে বা আমাদের মতো দেশে একটা আপনার ইনডিফারেন্ট আয়ের উপর যদি আলটিমেটলি 45% মতো করাঘাত আসে, তাহলে কিন্তু মানুষ
ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। কাজে এটা যদি রেশনালাইজ করা হয় তাহলে কিন্তু মানুষ আপনার ট্যাক্স পরিশোধ করবে, অনেক বেশি স্বতঃস্ফূর্ত পাবে এবং আলটিমেটলি এজ এ কোয়ান্টাম, এজ এ গ্রোথ আয় কিন্তু অনেক বাড়বে এবং দেশের অর্থনীতি আগিয়ে নেওয়ার জন্য মানুষের ট্যাক্স পেমেন্ট ইন এ ডিসিপ্লিন ম্যানার অ্যান্ড ইন এ অনেস্ট ম্যানার কিন্তু প্রচন্ড প্রয়োজন। আদারওয়াইজ শুধুমাত্র লোন বেইজ ইকোনমিতে কিন্তু আপনার মনে করেন অর্থনৈতিক উন্নয়ন সাস্টেইনেবল হয় না। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু উন্নত দেশের কাতার, মধ্যম আয়ের দেশের কাতারে চলে যাচ্ছি, কাজেই আমাদের ট্যাক্স সিস্টেমে হিউজ রিফর্ম করতে হবে। এটা শুধু আদায়ের ক্ষেত্রে রিফর্ম করলে হবে না, ট্যাক্স পলিসির ক্ষেত্রে রিফর্ম করতে হবে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় রিফর্ম যেটা হয়েছে এটা কিন্তু ট্যাক্স কালেকশন সিস্টেমে রিফর্ম হয়েছে, এখানে কিন্তু ট্যাক্স পলিসিতে রিফর্ম হয়নি। ট্যাক্স পলিসি কিন্তু সেই দরিদ্র দেশ বা অনুন্নত দেশের যে ট্যাক্স পলিসি ছিল সেটাই রয়ে গেছে, অথচ আমরা মধ্যম আয়ের দেশে যাচ্ছি, সেখানে পলিসিগত রিফর্মটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। জনাব মাহমুদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাজস্ব আদায়ের জটিলতা এবং সম্ভাবনা নিয়ে আমরা কথা বলছিলাম। যুক্ত ছিলেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। এরই সাথে সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকবে। আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে স্বাগত আরও একবার। দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই ঢাকার চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে 3 দিন ব্যাপী রিহেভ ফেয়ার চলছে, অর্থাৎ আবাসন মেলা চলছে রিহেভের আয়োজনে। সেখানে রয়েছেন সহকর্মী ফারজানা রিয়া। আমরা ফারজানা রিয়ার কাছ থেকে মেলার সবশেষ পরিস্থিতি জানব। রিয়া, মেলা কতটা জমে, আজকে যদিও প্রথম দিন, জমে উঠেছে কিনা এবং কোন ধরনের অফার চলছে? আমরা জানি যে মেলাকে ঘিরে আবাসন ব্যবসায়ীরা নানান ধরনের অফার নিয়ে হাজির হয়ে থাকেন। তারা আসলে কোন কোন ধরনের অফার করছে এবং কোন ধরনের ফ্ল্যাট এবার তারা বেশি নিয়ে আসছেন মানুষের সামনে, এবং যদি দর্শনার্থীদের সাথে কথা বলে থাকেন বা যারা ফ্ল্যাট কিনতে এসেছেন তাদের চাহিদার জায়গাটা যদি আমাদেরকে একটু জানান। শাহাদাত, কিছুক্ষণ আগেই কিন্তু এই মেলার উদ্বোধন হয়েছে। তো এই মেলায় আমরা ঘুরে দেখছি যে আসলে প্রথম দিন হিসেবে কিন্তু মেলায় দর্শনার্থীদের ভিড় প্রায় অনেকটাই বেশি। এছাড়া যদি বলি যে গত বছর এই মেলায় 170টি স্টল নিয়ে সাজলেও এই বছর কিন্তু 220টি স্টল নিয়ে এই মেলাটি এবার সেজেছে। আমরা বেশ কয়েকটি স্টলে ইতিমধ্যে গিয়ে কথা বলেছি, তারা কিন্তু আসলে বলছেন যে বিশেষ অফারের মধ্যে তারা রেখেছেন আসলে যে কোনো ফ্ল্যাট কিংবা প্লট এখান থেকে কেনার ক্ষেত্রে 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত তারা ডিসকাউন্ট দিয়ে থাকবেন। এটা আসলে নির্ভর করবে যে বেশ কিছু প্রতিষ্ঠানের উপরে। এছাড়া তারা যেটা বলছেন আসলে যে অন্যান্য সময় যখন ফ্ল্যাট কিনতে গেলে পার স্কোয়ার ফিট যেই পরিমাণে টাকার অঙ্ক গুনতে হয়, সেই তুলনায় এখানে কিন্তু এবার তারা ছাড় দিচ্ছে। প্রতি স্কোয়ার ফিট 6,500 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত তারা রাখছে। এটা প্রতিটি এলাকা ভেদেই তারা আসলে এই দামটি নির্ধারণ করেছে। এছাড়া এবার মেলায় কিন্তু ফ্ল্যাট আর প্লটের স্টল ছাড়াও হোম ম্যাটেরিয়াল, গৃহায়ন ঋণ সহ বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ রেখেছে। একই সাথে যদি আমরা বলি যে আমরা বেশ কিছু দর্শনার্থীদের সাথে কথা বলেছি মেলা উদ্বোধনের পরপরই, তারা কিন্তু আসলে বলছেন যে বড় ফ্ল্যাটের তুলনায় আসলে মাঝারি ফ্ল্যাটের প্রতি ক্রেতাদের আমরা আকর্ষণ একটু বেশি দেখছি। এছাড়া তারা কিন্তু বলছেন যে আসলে ওই ছোট ফ্ল্যাটগুলোর তুলনামূলক কিন্তু এখনও তারা ঠিকমতো বাছাই করতে পারেনি। তারা বলছেন যে তারা আসলে দেখছেন, ঘুরছেন, মন মতো যদি কোনো ফ্ল্যাট তাদের কাছে পছন্দ হয় সেক্ষেত্রে তারা কিনবেন। কিন্তু দামের ব্যাপারে যদি এখনও বলি, যেহেতু আজকে মেলার প্রথম দিনে একবারে আসলে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তারা বলছেন আসলে মেলাটা ঘুরে দেখলে হয়তো তারা বলতে পারবেন যে আসলে গত বছরের তুলনায় এই বছরের দামটা আসলে বেশি নাকি কম। এছাড়া এখানে যারা প্রত্যেকটি প্রতিষ্ঠানের মালিকরাই কিন্তু বলছেন যে আসলে তারা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন যে ক্রেতাদের সাধ্য এবং স্বপ্নের মতো করে যেন কোনো ফ্ল্যাট রেডি করে দিতে পারে। সেই ক্ষেত্রে তারা আসলে চেয়েছেন যে শুধুমাত্র ফ্ল্যাট
প্লট না, এইসবের পাশাপাশি এই যা কিছু প্রয়োজন হয় একটি ঘরকে সুন্দর করে তুলতে সব কিছু তারা রাখতে চেষ্টা করেছেন। এছাড়া এবার বিশেষ আকর্ষণ কিন্তু রয়েছে যে স্মার্ট সুইচ লক, ভবনের ছাদে সুইমিং পুল সহ বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস কিন্তু তারা এখানে রেখেছে। সব কিছু মিলে কিন্তু বলা যায় যে প্রথম দিন হিসেবে বেশ অনেকটা জমজমাট আছে এবারে রিহ্যাবের আবাসন মেলা। এই মেলা চলবে 27 তারিখ পর্যন্ত। 27তম রিহ্যাবের এই মেলায় আসলে কতটা জমজমাট হবে সেটা আরো কয়েকদিন পরে বোঝা যাবে। শাহাদাত, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রিহ্যাব ফেয়ার শুরু হয়েছে কিছুক্ষণ আগে, তার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারজানা রিয়া। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। বৈশ্বিক ও দেশীয় অর্থনীতির সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জের সময় পার করছে দেশের কাগজ শিল্প। নানা প্রতিকূলতায় গত অর্থ বছরে বড় ধরনের আয়ের পতন হয়েছে বসুন্ধরা পেপার মিলস পিএলসির। মঙ্গলবার কোম্পানির 32তম বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, লোকসানের কারণে এবছর শেয়ার হোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি, তবে সংকট কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছে কোম্পানিটি। টানা এক বছরের রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট আর উচ্চ মূল্যস্ফীতির বড় ধাক্কা লেগেছে দেশের কাগজ শিল্পে, যার সরাসরি প্রভাব পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস পিএলসির আয়ে। মঙ্গলবার সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির 32তম বার্ষিক সাধারণ সভায় জানানো হয়, গত অর্থ বছরে আয় কমেছে 54%-এরও বেশি, যে কারণে এবার শেয়ার হোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা হয়নি। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির উপদেষ্টা ও বিকল্প পরিচালক AR রশিদি। সাধারণ সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব M মাজেদুল ইসলাম। এছাড়াও সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্বতন্ত্র পরিচালক, CEO, CFO সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় শেয়ার হোল্ডাররা 2025 সালের 30 জুন সমাপ্ত অর্থ বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন। বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন 1994 এর 81 ধারা অনুযায়ী প্রত্যেক ইংরেজি বর্ষে প্রতিটি কোম্পানির একটি সাধারণ সভা করার বাধ্যবাধকতা রয়েছে। এই ধারা অনুসরণ করে বসুন্ধরা পেপার মিলস পিএলসির আজকের এই সাধারণ সভা আয়োজন করা হয়েছে। আজকের সভায় সম্মানিত শেয়ার হোল্ডারগণের সদয় সহযোগিতায় নির্ধারিত সকল এজেন্ডাসমূহ অনুমোদিত হয়েছে। সভায় জানানো হয়, অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, কাঁচামালের উচ্চ মূল্য এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত অর্থ বছরে কোম্পানির মোট আয় কমেছে 54.12%। প্রায় সব খাতেই ব্যয় বাড়ায় বছর শেষে লোকসান গুনতে হয়েছে। ফলে এবছর কোনো লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণা করা হয়নি। শতকরা বিবেচনায় 99। তবে বৈশ্বিক সংকটের মধ্যেও 70 কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বসুন্ধরা পেপার। পাশাপাশি ভ্যাট ট্যাক্স বাবদ সরকারি কোষাগারে জমা দিয়েছে 62 কোটি টাকা। বিদ্যুৎ সরবরাহের অপ্রতুলতা, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় ক্রমাগত বৃদ্ধির পাশাপাশি শ্রমের মজুরি বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হারে তারতম্য, আন্তর্জাতিক রুটে পরিবহন ব্যয় বৃদ্ধি ইত্যাদি নানাবিধ কারণে কাগজ ও কাগজজাত সামগ্রী উৎপাদনে ব্যয় বিগত বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট শুল্ক, কর ও অন্যান্য চার্জ লেভি হ্রাস করার জন্য এবং বিদেশি কাগজ আমদানি বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জানাচ্ছি আমাদের জোর দাবি। বিশেষ করে বিদেশি কাগজ আমদানি বন্ধ, কাগজ শিল্পের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন এবং শুল্ক কর কমানোর দাবি জানানো হয় সভা থেকে। শত প্রতিকূলতার মাঝেও সুশাসনের স্বীকৃতি হিসাবে ICMAB বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড 2025 অর্জন করায় সন্তোষ প্রকাশ করেন শেয়ার হোল্ডাররা। শেয়ার হোল্ডার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় আগামীতে বাস্তবসম্মত ব্যবসায়িক কৌশলের মাধ্যমে কোম্পানিটি তার অবস্থান ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা পর্ষদের। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। এদিকে দেশীয় শিল্প প্রতিষ্ঠান নাভানার ব্যবসায়িক ক্ষতির পেছনে ভারতীয় বংশোদ্ভূত টয়োটা বাংলাদেশের নির্বাহী প্রেমিত সিং সহ 3 জনের বিরুদ্ধে করা প্রতারণার মামলার সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। এই মামলার আসামিরা হলেন ভারতীয় বংশোদ্ভূত মালয়েশীয় নাগরিক টয়োটা বাংলাদেশ লিমিটেড নামে নবগঠিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং, জাপানি নাগরিক টয়োটা টুসো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট আকিও উগাওয়া এবং টয়োটা টুসো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের
আদালত নম্বর 10-এ মামলার প্রতিবেদন জমা দেয় পিবিআই। তদন্ত প্রতিবেদনে পিবিআই জানিয়েছে, তদন্তে 3 আসামির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং অভিন্ন উদ্দেশ্যে ষড়যন্ত্রের মাধ্যমে নাভানার ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নেব লেনদেনের সবশেষ পরিস্থিতি। ইতিবাচক ধারায় লেনদেন চলছে, 25 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 4886 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স এবং ডিএস30ও কিছুটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি, তবে লেনদেনের পরিমাণ একেবারেই কম। 226 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 84টির, অপরিবর্তিত আছে 84টি কোম্পানির শেয়ারের দর। জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। স্বর্ণের দাম আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি 2,26,000 টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম পড়ছে 2,16,000, 18 ক্যারেট 1,85,000 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,54,000 টাকার বেশি দামে। রূপার দরদাম যদি জানাতে চাই, 4,572 টাকায় প্রতি 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে প্রতি ভরি। 21 ক্যারেটের দাম পড়ছে 4,362, 18 ক্যারেট 3,732 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 2,799 টাকা ভরিতে। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আরও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। স্বল্পমেয়াদী ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার চীন দূতাবাস। 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদী ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় ঢাকার চীন দূতাবাস। বলা হয়, ভিসা আবেদনগুলো আরও সহজ করতেই ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের ছাড় দেওয়া হয়েছে। আরও তথ্যের জন্য ঢাকার চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে দূতাবাস। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।